আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। আমরা এখানে আজকে আমরা আইছি আপনাইতে ভিডিওটা অপরিমাণর শেয়ার মারতা, যাতে আমরা হিন্দুস্তানের মানে কোনায় কোনায় আমরা যারা বাইয়াই না আছি বইনাই নহল আছি সবার কাছে গিয়ে ভিডিওটা পৌঁছতে পারে। আমার কিছু কইবার দরকার নাই, আমার যারা বড় হল আসুন তাই তাই কইবা, আপনাদের শুনবা, আর শুনিয়া যদি ভাল লাগে আপনাদের ভিডিওটা শেয়ার করবা, লাইক করবা। আর এই আমরা বৈঠকের মাঝে যদি কোনো ভুল হইয়া থাকে সবারে হইয়ার আপনাইতে মায়ার নজরে আমরারে মাফ করবা, আর আপনাইতে মাতগুলা শুনকা হইলা। উপস্থিত আজকের অসম গণপরিষদ দলের পাতারকান্দি বিধানসভার অন্তর্গত বুরুঙ্গা জিপির 5 নম্বর ওয়ার্ডে আমাদের অসম গণপরিষদ দলের সংখ্যালঘু পরিষদের ডাকে একটি সভার আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত আছেন আমাদের সংখ্যালঘু পরিষদের পাতারকান্দি বিধানসভা কমিটির সভাপতি মকবুল হোসেন মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের পাতারকান্দি বিধানসভা মূল কমিটির সহসভাপতি ফয়জুল জলাল সাহেব। উপস্থিত আমাদের কাবাড়িবন্ধ আঞ্চলিক পরিষদের সভাপতি এমাদ উদ্দিন সাহেব এবং আমার অগপ দলের কর্মী আজিক ভাই, এবং এখানে উপস্থিত আমার মহিলা কর্মী এবং বিভিন্ন এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে আপনারা নিশ্চয় জানেন অসম গণপরিষদ এবং ভারতীয় জনতা পার্টির দুই দলের মিত্রজোটের সরকার আসামে চলছে। সেই হিসাবে আমাদের পাতারকান্দিতেও মিত্রজোটের বিধায়ক রয়েছেন কৃষ্ণেন্দু পাল মহাশয়। উনাকে আমরা 2016 ইংরাজি থেকে জোটের মাধ্যমে নির্বাচিত করে এসেছি। গত 21 বিধানসভায়ও উনি নির্বাচিত হয়েছেন। আমরা অসম গণপরিষদের কর্মীরা উনাকে বিভিন্নভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি এবং বিজয়ী করতে আমরা সাহায্য করেছি। সেই সুবাদে মিত্রজোটের সরকার আসামে চলছে। আমাদের দুইজন মন্ত্রীও আছেন, আসাম ক্যাবিনেট মন্ত্রী আমাদের দলের সভাপতি অতুল বরা মহাশয় এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত মহাশয়, দুইজন ক্যাবিনেটে আছেন। সেই হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ, যেমন রাস্তাঘাট থেকে শুরু করে গ্রাম্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সরকার যেগুলো প্রকল্প চালু করে সেই প্রকল্পগুলোতে আমাদেরকেও অংশীদারিত্ব সমানভাবে আমাদের প্রাপ্য অনুযায়ী আমাদের পাওয়ার কথা। কিন্তু বিশেষ ক্ষেত্রে বিজেপির কর্মীরা আমাদের অসম গণপরিষদ দলের কর্মীদেরকে অন্ধকারে রেখে ওনারা কাজ চালিয়ে যান। বিজেপির কর্মীরা আমাদের অসম গণপরিষদ দলের কর্মীদেরকে অন্ধকারে রেখে, যেটা আমরা 2016 থেকে আজ পর্যন্ত আমরা প্রমাণ করতে পেরেছি যে বিভিন্ন উন্নয়নমূলক কাজে ওনারা আমাদেরকে না জানিয়ে না শুনিয়ে ওনারা একতরফাভাবে করিয়ে যান, চালিয়ে যান। তাই এইসব দিক লক্ষ্য করে আমাদের দলের সভাপতি বর্তমানে যে অরুণোদয় প্রকল্প যেটা আরম্ভ হতে চলেছে, আগেও অনেক হয়েছে, এখন বর্তমানে অরুণোদয় 3, এই 3 উপরে বর্তমানে কমিটি বিজেপির পক্ষ থেকে কমিটিতে নাম দেওয়া হয়েছে। প্রত্যেক বুথ কেন্দ্রের অন্তর্গত 4 জন করে সদস্য দিয়ে এবং জিপির সেক্রেটারি সঙ্গে রেখে টোটাল 5 জন দিয়ে একটি কমিটি হবে। এই কমিটিতে বিজেপির কর্মী থাকবেন 3 জন, আমাদের অসম গণপরিষদ দলের কর্মী থাকবেন 1 জন। যেমন আপনাদের এই কেন্দ্রে, এই বুথ কেন্দ্রের অধীনে বিজেপির সদস্য থাকবেন 3 জন। ওরা কারা আমরা জানি না, কারণ ওরা আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করে নাম দেয়নি। যদি সহযোগিতা করে দিত তাহলে প্রথমেই আমরা জেনে নিতাম।
এবং আমাদের অসম গণপরিষদের দল পক্ষ থেকে আমাদের সংখ্যালঘু পরিষদের প্রেসিডেন্ট মকবুল হোসেন ভাইকে আমরা এই কেন্দ্রে অরুণোদয় হিতাধিকারী নির্বাচনের জন্য আমরা সদস্য মনোনীত করেছি আমরা দলের পক্ষ থেকে। উনার নাম বর্তমানে গৌহাটিতে গিয়েছে। গৌহাটি থেকে আমাদের করিমগঞ্জের গার্জিয়ান মিনিস্টার আছেন রঞ্জিত দাস। আমরা পাতারকান্দি বিধানসভায় এইভাবে বিভিন্ন কেন্দ্রে আমরা আমাদের একজন একজন করে সদস্য আমরা দিয়েছি আমাদের দলের মাধ্যমে। এই নামগুলা বর্তমানে আমাদের গার্জিয়ান মিনিস্টার আছেন রঞ্জিত দাস, উনার কাছে আছে। উনি করিমগঞ্জে এসে ডিসির সঙ্গে মিলে উনি কমিটিগুলো অ্যাপ্রুভ করে জিপির সেক্রেটারির মাধ্যমে আমাদের সদস্যদের কাছে অ্যাপ্রুভ কপি পাঠিয়ে দেবেন। এবং এই 4 জনে মিলে এবং জিপির সেক্রেটারি 5 জন মিলে এই কেন্দ্রের উপযুক্ত যারা আছে, অরুণোদয় পাওয়ার উপযুক্ত যারা আছে, ওদের নাম ওনারা সিলেকশন করবেন। তাই আপনাদের এই এলাকার এই বুথ কেন্দ্রের আন্ডারে যারা উপযুক্ত মানুষ আছে, অরুণোদয় পাওয়ার মতো উপযুক্ত আছে, ওনারা সবাই ওনার কাছে কাগজপত্র জমা দেবেন। তার পরবর্তীতে একটি সভা হবে, সেই সভায় আপনাদের নাম সিলেকশন হবে। তাই ওনারা সিলেকশন করে সঙ্গে সঙ্গে জিপির সেক্রেটারি আপনাদের নামগুলা নিয়ে যাবে। এই প্রসেসিংয়ে অরুণোদয় সিলেকশন হবে। এইভাবে আমরা বিভিন্ন কেন্দ্রে আমাদের সদস্য দিয়েছি। আমরা প্রত্যেকটি কেন্দ্রে গিয়ে আমাদের সদস্য যাদের নাম দিয়েছি ওনাদেরকে নিয়ে আমরা এইভাবে একটা গ্রামে গ্রামে সভা করব। সভা করে জনসাধারণকে জানাবো, বুঝাবো যে আমাদের প্রতিনিধি আছে, এখানে বিজেপিরও প্রতিনিধি আছে। ওনারা তো বলে বেড়াচ্ছেন বিজেপির যারা সদস্য যে বিজেপি ছাড়া অন্য কেউ পাবে না, কিন্তু আমরা এই ধরনের বিশ্বাসী নয়, এই ধরনের কথাবার্তায় আমরা বিশ্বাসী নয়। আমরা ধর্ম নিরপেক্ষ দল, আমাদের কাছে যে উপযুক্ত সেই পাবে। কে হিন্দু, কে মুসলমান, কে কংগ্রেস, কে বিজেপি, কে ইউডিএফ, সেটা আমাদের কাছে বড় কথা নয়। আমাদের বড় কথা হচ্ছে যে উপযুক্ত, যে গরিব মানুষ, যে পাওয়ার উপযুক্ত সে অরুণোদয় পাবে। যে কোনো স্কিম হোক উপযুক্ত মানুষে পাওক, সেটা আমরা চাই। তাই আপনারা সবাই আমার মকবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কাগজপত্র প্রদান করবেন এবং আপনাদের যদি আরো কোনো সমস্যা থাকে আজকে সবাই তুলে ধরবেন। সেটা আমরা আমাদের দলের মাধ্যমে আমাদের বিধায়ককেও আমরা সহযোগিতা করব, বিধায়কের সঙ্গে আলোচনা করব, প্রয়োজনে আমরা আমাদের দলের মন্ত্রীদের সাথে আলোচনা করব, করিয়ে আমরা এই সমস্যাগুলার সমাধান করার চেষ্টা করব। কারণ আমরা চাই উন্নয়ন, আমরা হিংসার রাজনীতি করি না। আর বিশেষ করে আরেকটি কথা, আগামী পঞ্চায়েত যে নির্বাচন হবে সেটা এজিপি এবং বিজেপির মিত্রতার মাধ্যমে ইলেকশনটা হবে। সেই সুবাদে আজকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী থাকবে। যেমন ওয়ার্ড মেম্বার গুলা নির্দল হিসাবে খেলা হবে, এপি মেম্বার দলীয় প্রতীক নিয়ে খেলা হবে। কোন জায়গায় এজিপির প্রার্থী থাকবে, কোন জায়গায় বিজেপির প্রার্থী থাকবে। জেলা পরিষদও মিত্রতার মাধ্যমে খেলা হবে, কোন জায়গায় এজিপির প্রার্থী থাকবে, কোন জায়গায় বিজেপির প্রার্থী থাকবে। সেগুলা আমরা দুই দলের মধ্যে সহযোগিতার মাধ্যমে আমরা নির্বাচিত করব আমাদের প্রার্থী। আর বিশেষ করে আমি আরেকটি কথা বলতে চাই, আজকে আমরা অসম গণপরিষদের কর্মীরা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত আছি। তাই আমরা পাতারকান্দির বিধায়ক তথা আমাদের দলীয় হাইকমান্ড অতুল বরা সাহেবের কাছে একটা অনুরোধ করব আজকের এই সভার মাধ্যমে, যে পাতারকান্দিতে 4টি জেলা পরিষদ আছে। ডিলিমিটেশন হওয়ার পরে যে 4টি জেলা পরিষদ আছে, একটি হলো কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ, আরেকটি হলো রাধাপিয়ারি জেলা পরিষদ, আরেকটি চানকিরা জেলা পরিষদ, আরেকটি লুয়াইরপুয়া জেলা পরিষদ। এই 4টি জেলা পরিষদের মধ্যে আমাদের অসম গণপরিষদ দলকে যাহাতে একটি জেলা পরিষদে প্রার্থিত্ব প্রদান করা হয়, আমরা যাতে আমাদের দলের প্রতীক নিয়ে একটি জেলা পরিষদে আমরা নির্বাচিত হতে পারি, সেই কথাটা আজকের সবার মাধ্যমে আমরা তুলে ধরলাম। বিধায়কেরও দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের দলের হাইকমান্ড সভাপতি অতুল বরা মহাশয় তথা কেশব মহন্ত মহাশয় এবং দলের প্রত্যেক কর্মীর কাছে আমরা অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে দলের কাজ করেন, যাতে আমরা একজন
প্রার্থী যদি নির্বাচিত করতে পারি, আমাদের অনেক ধরনের সহায় সুবিধা আমরা নিজের হাতে কাজ করতে পারবো। তাই বিশেষ করে রাধাপিয়ারি জেলা পরিষদ যেটা হয়েছে, সেই জেলা পরিষদটি যদি আমাদেরকে প্রদান করা হয়, বিজেপি যদি আমাদেরকে সমর্থন করে এবং আমরা যদি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, তাহলে আশা করি আমরা এখান থেকে নির্বাচিত হতে পারবো। কারণ আমরা যদিও অসম গণপরিষদের মানুষ কর্মী সংখ্যালঘু হই, তথাপিও আমরা সবসময় সংখ্যাগুরু হিন্দুদেরকে সমর্থন করে আসছি, বিজেপিদেরকে সমর্থন করে আসছি। আমাদেরকে সংখ্যালঘু মানুষ অতি সহজে সমর্থন করবে না, কারণ সবসময় সংখ্যালঘুদের বিরুদ্ধে আমরা বিজেপির পক্ষে কাজ করে আসছি। তাই রাধাপিয়ারি জেলা পরিষদ যদি আমাদেরকে প্রদান করা হয় অসম গণপরিষদ দলকে, তাহলে এখানে সংখ্যা গুরু বা হিন্দু মেজরিটি মানুষ আছে, আমাদের এখানে জিতে আসতে কোনো অসুবিধা হবে না। কারণ আমরা যাদেরকে সাহায্য করছি ওদের কাছ থেকে তো আমরা সাহায্য পাবো। আমরা যাদের বিরোধিতা করে আসছি সবসময়, তারা আমাদেরকে কেন সাহায্য করবে? তাই আমাদের একটা দাবি, এই রাধাপিয়ারি জেলা পরিষদটা যাতে আমাদের অসম গণপরিষদকে ছেড়ে দেওয়া হয়। সেটা আমরা দলীয় স্তরেও কথা বলবো, বিজেপির সঙ্গেও কথা বলবো, বিধায়কের সঙ্গেও কথা বলবো, কৃষ্ণেন্দু পালের সঙ্গে, এবং আমরা এখন থেকে তৃণমূল স্তরে কাজ করে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। গ্রামে গ্রামে আমরা সভা সমিতি করা আরম্ভ করেছি। আজকে আমাদের এই প্রক্রিয়াটি আরম্ভ হয়েছে এবং বিভিন্ন গ্রামে বিভিন্ন ধরনের সমস্যা আছে। সেই সমস্যাগুলো আপনারা আমাদের কমিটির মাধ্যমে, কর্মীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছাবেন। সেগুলো আমরা বিধায়কের সঙ্গে আলোচনা করে, আমাদের দলের হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, কোথায় গেলে সমাধান হব, কোথায় গেলে আমরা সমাধান করতে পারবো, এই সব দিক আমরা চিন্তাধারা করে আজকে এই গ্রামে বিভিন্ন সমস্যা আছে। এখানে একটা রাস্তা আছে, বহুত দিন থেকে লোক কষ্ট করছে। বারবার আমার মকবুল ভাই আমাকে বলেছেন, এমএলএরও জানা আছে, এবং এই অঞ্চলে বিভিন্ন ধরনের যেমন অঙ্গনাদি আছে, আপনার স্কুল আছে, হসপিটালের বিভিন্ন ধরনের কাম কাজ আছে, এগুলা কিন্তু সুন্দর মতে পরিচালিত ওর না। আমরা যদিও এখানে নাই, প্রত্যেক গ্রামে এইভাবে এইগুলা আমরা কর্মী যারা আছেন আপনারা খেয়াল রাখবেন, নজর রাখবেন, এবং বিশেষ করে আমার মহিলা যাতে উপযুক্ত যারা অরুণোদয় পায় তাদের প্রতি আপনারা নজর রাখবেন। এবং বিজেপির কারা সদস্য হয়েছে, যে সময় কমিটিটা আসবে অ্যাপ্রুভ হয়ে, তখন অটোমেটিক আপনারা জেনে যাবেন। আর এখন একটা অপপ্রচার চালানো হচ্ছে যে বিজেপি ছাড়া কেউ পাবে না। বিজেপি ছাড়া পাবে না যারা বলে, আসলে এরা রাজনীতি জানে না। বিজেপি হলো একটি দল, আর এটা হলো সম্পূর্ণ একটা সরকারের প্রক্রিয়া। সরকারি প্রক্রিয়া সংবিধান মতে যে উপযুক্ত সে পাবে, এইসব কথার কোনো আগামাতা নাই। গতিকে আপনারা সদস্য মকবুলদার কাছে আপনাদের কাগজপত্র দিবেন, এইসব, আর যার যা সমস্যা আছে ওনার কাছে বলবেন। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করব সমাধান করার, এবং আমরা সবাই মিলেমিশে আমাদের দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের প্রতিনিধি নির্বাচিত করা যায়, বিভিন্ন ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। হয়তো এখানেও আমাদের প্রার্থী থাকতে পারেন, এই ওয়ার্ডেও। তাই আমি আর বিশেষ কিছু না বলে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। অসম গণপরিষদ জিন্দাবাদ, অতুল বরা জিন্দাবাদ। লেবার কার্ডটা বানাইলে এগুত চিকিৎসা বীমাও আছে, 20,000 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত আছে চিকিৎসা বীমা। এরপরে এই পরিবারের কোনো যদি হরুতা ফোড়াতা হইতে তারা স্কলারশিপ আছে দিব। এরপরে যদি মানুষে ঘর বানাইতে চায়, ঋণ ফার না কোনো কারণ 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত ঋণ দিব। আর যে মানুষ বয়স হয়ে যাব গিয়ে লেবার কার্ড বানানোর পরে বয়স হয়ে যাব গিয়াও গড় বৈঠক হয়ে যাব, তার পেনশন আছে 100 টাকা থেকে 500 টাকা পর্যন্ত পেনশন আছে, দিয়া দিব। এটা আমরা মানুষের এলামি করুন, এটা বানাই না, অর্থাৎ কার্ড বানাইয়া গড় তো কুয়া, এগুলোর মাঝে বিভিন্ন ধরনের ফেসিলিটি আছে। আমার লিস্ট আজি উন্নত আছে। অফিসর নাম হইল গিয়ে অসম সরকারের শ্রমিক কল্যাণ বিভাগ, অসম গৃহ এবং অন্যান্য শ্রমিক কল্যাণ পরিষদ। নির্মাণ শ্রমিকের নতুন করে
কল্যাণমূলক সুবিধাসমূহ হইল সাহায্য, হিতাধিকারীর চিকিৎসা সাহায্য হইল সুবিধা হইল চিকিৎসালয়ে ভর্তি হওয়ার প্রথম 5 দিন পর্যন্ত দিনে 1000 টাকা করে 1000 টাকা, তারপরে দ্বিগুণ প্রতিদিন 200 টাকা, অধিকতম সাহায্য সর্বমোট 20,000 টাকা, রোগ বুঝিয়া সর্বমোট 20,000 টাকা। আংশিক অক্ষমতা শতাংশ 25%, 50% বা 80% হইলে 25,000 টাকা, 50,000 টাকা, 75,000 টাকা, 1.5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বীমা দিয়া যাইব যদি কেউ রোগী তাকে হসপিটাল ভর্তি হয়ে যায় গিয়া। এই হসপিটাল মানে এই টাকা কাজ দিছে না, অন্য খানো ট্রান্সফার দিলাইছে, হনো গেলেও কার্ড থাকলে তোমার 1.5 লাখ টাকা পর্যন্ত তারা বহন করিয়া যাইব তোমার ঔষধ খাতে আর কি। শারীরিক ভাবে অক্ষম লোকের জন্য মাসিক কার্যক্রম বৃত্তি, মানে প্রথমে লেবার আসলা তান শরীরের শক্তি আসলো, কাম কাজ করছেন, এখন দুর্বল হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, ফাত রানা তান 2,000 টাকা প্রতি মাসে। আচ্ছা, ছেলে মেয়েদের এককালীন সাহায্য প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত 1500 টাকা। হরুতায় যদি মানে এই লেবারের কার্ড থাকা অবস্থায় এই লেবারের সদস্যর যদি হরুতায় স্কুলে হলো, প্রথম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত 1500 টাকা করিয়া মাসও দিয়া যাইব। পঞ্চম শ্রেণী থেকে 7ম শ্রেণী পর্যন্ত 2,750 টাকা করে দিয়া যাইব। 8ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত 4,000 টাকা করে মাসও দিয়া যাইব। 11শ শ্রেণী থেকে 12শ শ্রেণী পর্যন্ত 7,000 টাকা, এলা উপরে যত যাইবা আরো বাড়িব, মানে 10,000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, পেনশন মহিলা শ্রমিকের প্রসূতিতে সাহায্য, ডেলিভারির সময় সাহায্য দিব মহিলা শ্রমিক যদি থাকে। যদি সন্তান ডেলিভারির সময় যদি হসপিটাল ভর্তি হয় এই কার্ড ইখান থাকাতে 20,000 টাকা সাহায্য পাইবা, 20,000 টাকা সাহায্য পাইবা। পেনশন পাইবা 2,000 টাকা প্রতি মাসে, আর 100 টাকা করে তোয়া লাগবো, আগে জেলা কইছিল না, 2,000 টাকা প্রতি মাসে পাইবা, 100 টাকা ইন্স্যুরেন্স তোয়া লাগবে। পারিবারিক পেনশন পঞ্জীয়নভুক্ত নির্মাণ শ্রমিকের পাওনা পেনশনের 50% এগুলো হিসাব করলে বোঝা যাইব। মৃত ব্যক্তির ও ব্যক্তি মানে কার্ড বানাইয়া যে ব্যক্তি তার সময় আইসে মারা গেছে, তার লাগিয়া স্বাভাবিক মৃত্যুর লাগিয়া 50,000 টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুর লাগিয়া 3 লাখ টাকা, খালি কার্ড খান থাকে যদি। 29টি কিয়ার সম্বন্ধীয় সহায়তা 5,000 টাকা দিব মানসিক মরার বাদে, এগুলো যদি হিন্দু মানুষ হয়ে কাষ্ট করবার লাগিয়া, আর মুসলমান হইতে কবর চবর কুদিতা কিতা কর্তা মানে সিন্নি সহায়তার লাগে 5,000 টাকা দিব। সায় সরঞ্জাম ক্রয়ের জন্য 20,000 টাকা দিব। গৃহ নির্মাণের জন্য ঋণ দিব 5,000 টাকা থাকিয়া 3 লাখ টাকা পর্যন্ত এই ঋণ আনতে পারবা। জটিল রোগের চিকিৎসার জন্য 1.5 লাখ টাকা থাকিয়া 5 লাখ টাকা পর্যন্ত দিয়া দিব। আর প্রত্যেকটা সময় মানে ও যতটা কইছি অতটা খালি কার্ড গান থাকলে হইতো না, কার্ড লইয়া নিয়া যে সময় যে বিপদ পড়বা, যে রোগ আইয়া আসিব, যে সমস্যা ও সমস্যা গাইয়া তুমি এপ্লাই এগো করা লাগবো, কার্ড ওখান যেটা ছড়ি দিয়া দেওয়ার লগে লগে তোমার টাকা কুলে পাইবা। তো এটা যদি সেও করিয়া থাকুন, কর্তা যদি ইচ্ছা থাকে আমার লগে যোগাযোগ করলে আমি লাইন ধরাই আছি।